আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুনিরুল ইসলাম যশোর 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত মাননীয় চিফ হুইপ জনাব আসম ফিরোজের মহোদয়ের ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন করে আমার বক্তব্যের প্রারম্ভেই আমি শুকরিয়া আদায় করি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ পাকের দরবারে। আমি কৃতজ্ঞতা জানাই সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পার্টির সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি দলীয় মনোনয়ন দিয়ে এই সংসদে আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার সম্মানিত নির্বাচক মণ্ডলীদের প্রতি, যারা ভোট দিয়ে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি পরম শ্রদ্ধায় মমতায় স্মরণ করছি সেই সকল মানুষদের, স্মরণ করছি বাঙালি জাতির হাজার বছরের প্রাণ পুরুষে বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। 1975-এর 15ই আগস্ট এবং 3রা নভেম্বর যাদেরকে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে তাদের প্রতি। এ মাস ভাষার মাস, ফেব্রুয়ারি মাস, পরের মাস মার্চ মাস স্বাধীনতার মাস। আমার ভাষার জন্য, আমার স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন আমি সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, আমরা যারা তরুণ সংসদ সদস্য এই 10ম সংসদে এখানে আসার সুযোগ পেয়েছি, দিয়ে 10ম সংসদ নির্বাচন করতে যে যারা আমার সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য অকাতরে জীবন দিল, আমার সশস্ত্র বাহিনী, আমার পুলিশ বাহিনী, আমার শিক্ষক, আমার প্রিজাইডিং অফিসার, আমার সাধারণ মানুষ, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধু এই আওয়ামী লীগ করার সুযোগ পেয়েছিলেন মাত্র 26 বছর, আর বঙ্গবন্ধু কন্যা এই আওয়ামী লীগ করছেন গত 35 বছর। এই 26 বছর এবং 35 বছরে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার সহকর্মী হিসাবে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য যারা 19 বার টার্গেট করেছেন, তার সেই সহকর্মীরা যারা জীবন দিয়েছেন রাজপথে আমার সেই গণতন্ত্রের জন্য, আমার সংবিধানের জন্য, আমার সকল দেশের সেই আওয়ামী লীগের নিবেদিত প্রাণ সহকর্মীদের আমি পরম শ্রদ্ধা এই মহান সংসদে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার 93 পৃষ্ঠার ভাষণে মোটা দাগে তিনি 32টি বিষয়ের পরে তিনি সরকারের যে উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেছেন। আমি জানি আমার নির্ধারিত 12 মিনিটে, কেন আমি 12 ঘন্টায় বললেও শেষ হবে না মহামান্য রাষ্ট্রপতির এই বর্ণনা। আমি শুধু এভাবেই, মাননীয় স্পিকার, আপনাকে সাক্ষী রেখে শুধু দেশবাসীকে শুধু এভাবেই বলবো, আধুনিক বিদ্যুতের জনক উইলিয়াম গিলবার্ট 16শো শতাব্দীতে বিদ্যুৎ আবিষ্কার করেন। 400 বছর পরে এই ভূখণ্ডে, এই মাটিতে, ঢাকার আহসান মঞ্জিলে বিদ্যুৎ এসেছিল 1901 সালে। তার 1 বছর আগে এসেছিল কলকাতায়। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি 1901 সালে যে বিদ্যুৎ আসলো এই ভূখণ্ডে, আজকের যিনি প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি দ্বিতীয় মেয়াদে 2009 সালের জানুয়ারি মাসে যখন ক্ষমতা নিলেন, তখন আমার দেশের বিদ্যুতের উৎপাদন হচ্ছে 3268 মেগাওয়াট 108 বছরে। যে প্রধানমন্ত্রী 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে যখন তার নির্বাচনী ইস্তেহার পাঠ করতে যে প্রিয় দেশবাসীর কাছে আহ্বান করেছিলেন, হে প্রিয় দেশবাসী, আপনারা যদি আমাকে, আমার মহাজোটকে, আমার প্রতীক নৌকায় ভোট দেন, তাহলে আমি জাতিকে মধ্যমায়ের বাংলাদেশ দেব, ডিজিটাল বাংলাদেশ দেব। আমরা যারা গ্রাম থেকে এসেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ মানে বুঝি তথ্য প্রযুক্তির বিপ্লব। মধ্যমায়ের বাংলাদেশ বলতে আমরা বুঝি কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব। মাননীয় স্পিকার, যে বিপ্লবই আমরা করতে যাই, আমাদের পাওয়ার লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, বিদ্যুৎ লাগবে। সেই পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ তার চিন্তায় আসলো আমার দেশকে মধ্যমায়ের দেশে নিতে গেলে আমাকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমার প্রথম বিদ্যুৎকে টার্গেট করতে হবে। মাননীয় স্পিকার, গত 7 বছরে আমার দেশের বিদ্যুতের উৎপাদন এখন 14,077 মেগাওয়াট। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি গত 7 বছরে জননেত্রী শেখ হাসিনা সরকার বিদ্যুৎ উৎপাদন করেছে 11,000 মেগাওয়াট।
মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, যারা অঙ্কে ভালো আছেন, অঙ্ক করুন, কল্পনা করুন 108 বছরে যে ভূখণ্ডের বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র 3268 মেগাওয়াট, সেখানে গত 7 বছরে বঙ্গবন্ধু কন্যা সেই বিদ্যুতের উৎপাদন নিয়ে গেছে 11,000 মেগাওয়াটে। আজকে পদ্মা সেতু, মাননীয় সংসদ নেতা যে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির আমার সদস্য বানিয়েছেন, সেই পদ্মা সেতু সেই মন্ত্রণালয়ের অধীনে। মাননীয় স্পিকার, আমরা কি দেখলাম? সেই বিশ্ব ব্যাংকে লবিস্ট নিয়োগ করে তারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করল। মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তোমরা টাকা ছাড় করলে না, কাজ শুরু হলো না, তোমরা কিসের দুর্নীতির অভিযোগ করছো? বিশ্ব ব্যাংক বলল, না, দুর্নীতি হয়েছে, তোমার যোগাযোগ মন্ত্রী এবং যোগাযোগ সচিব এই দুর্নীতির সংকল্প করেছে। প্রধানমন্ত্রী বলল, আমাকে কি করতে হবে? বিশ্ব ব্যাংক বলল, তোমার মন্ত্রী এবং সচিবকে পদত্যাগ করতে হবে। পৃথিবীর ইতিহাসে সরকারের মন্ত্রী পদত্যাগ করলেন এবং যোগাযোগ সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিশ্ব ব্যাংক তদন্ত করল, কানাডার আন্তর্জাতিক আদালতে মামলা হলো, কিন্তু দুর্নীতির প্রমাণ পেল না। মাননীয় স্পিকার, বিশ্ব ব্যাংক এবার বলল, এবার তুমি টাকা নিতে পারো। কিন্তু যে বঙ্গবন্ধু 1971 7ই মার্চে যিনি বলেছিলেন আমাদের দবাই রাখতে পারবে না, সেই বঙ্গবন্ধু কন্যা বাপের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকে বলল, তোমার টাকায় আমি পদ্মা সেতু করব না, আমার নিজস্ব অর্থায়নে করব। আমরা দেখলাম প্রায় 29,000 কোটি টাকার একক দেশের সর্ববৃহৎ প্রকল্প, যে প্রকল্পের কাজ ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন, যে প্রকল্পের শতকরা 29% কাজ ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। মাননীয় স্পিকার, যে বিশ্ব ব্যাংক আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল, সেই বিশ্ব ব্যাংক গত বছরের 1 জুলাই সরকার প্রধান শেখ হাসিনাকে সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা এখন তলাবিহীন ঝুড়ি না, তোমরা এখন গরিব দেশ না, মিসকিনের দেশ না, তোমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। তোমাদের মাথা পিছু আয় 1316 মার্কিন ডলার। মাননীয় স্পিকার, যে মুহূর্তে আমরা মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণের উপরে আলোচনা করছি, সেই মুহূর্তে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান হিসাবে, গণপরিষদের একজন সদস্যের সন্তান হিসাবে, একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাই হিসাবে যখন আমার বঙ্গবন্ধু এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে কটাক্ষ করা হয়, মাননীয় স্পিকার, তখন শুধু এভাবে বলতে হয়, ওরা অর্বাচীন, ওরা জানে না যে একটি জাতি স্বাধীনতা যুদ্ধ করল, সেই জাতির মহানায়ক সুপ্রিম কমান্ডার অফ আর্মস ফোর্সেস তখনও 1000 মাইল দূরে অবস্থান করছে। এমনটি শুধু আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হয়নি, আমাদের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে হয়নি, এই ভূখণ্ডের ক্ষেত্রে হয়নি। পৃথিবীর বহু দেশের ইতিহাসের মহানায়করা সে দেশের স্বাধীনতা, ঔপনিবেশিকতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই দেশ থেকে অন্য দেশে অবস্থান করে তার জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা যদি দেখি, রাশিয়ার জনগণের মহান নেতা, অবিসংবাদিত নেতা লেনিন তার প্রিয় মাতৃভূমি রাশিয়া ছেড়ে জার্মানিতে বসে তার বিপ্লবী কর্মীদের সংগঠিত করে, সংঘবদ্ধ করে, উজ্জীবিত করে রাশিয়ার জার শাসনের অবসান ঘটিয়েছিলেন। যেমন কেনিয়াত্তা, কেনিয়ার জনগণের মহান নেতা, তিনি তার প্রিয় দেশ কেনিয়া ছেড়ে অন্য দেশে অবস্থান করে তার দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ইংরেজ শাসনের বিরুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। নরোদাম সিহানুক, কম্বোডিয়ার জনগণের মহান নেতা, তার প্রিয় দেশ কম্বোডিয়া ছেড়ে তিনি চায়নায় বসে তার কর্মীদের ঐক্যবদ্ধ করে তিনি কম্বোডিয়ায় মার্কিন বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন। যারা রাজপথে স্লোগান দেন বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, তাদের ভাষায় পৃথিবীর একমাত্র দেশ যেখানে ইসলামী বিপ্লব হয়েছিল সেই ইরান, সেই মুসলিম নেতা আয়াতুল্লাহ খমিনি, তিনি কোন মুসলমানদের দেশে অবস্থান করেনি, ইহুদি নাসারাদের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে তার বিপ্লবী কর্মীদের সংগঠিত করে সেদিন শাহ সরকারের কাছ থেকে জোর করে ক্ষমতা দখল করেছিলেন। সারা দুনিয়ার, সারা পৃথিবীর মজলুম জনগণের মহান নেতা নেলসন ম্যান্ডেলা,
তাকে তার দেশের স্বৈরাচারেরা শ্বেতাঙ্গরা দূর নির্জন এক পাহাড়ের মধ্যে বন্দী করে রেখেছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পরে যুগ, দীর্ঘ 27 বছর নেলসন ম্যান্ডেলার অনুসারীরা রক্ত দিয়ে, সংগ্রাম করে, জীবন দিয়ে সেদিন দক্ষিণ আফ্রিকার শেষ শাসনের অবসান ঘটিয়েছিলেন। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি জাতির সামনে বলেছিলেন 7ই মার্চে, সেদিন 10 লাখ বাঙালির 20 লাখ হাতকে সাক্ষী রেখে বলেছিলেন 7.5 কোটি বাঙালিকে, মনে রাখবা আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে। মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই মহান সংগ্রামের আহ্বানে সাড়া দিয়ে এই জাতীয় সংসদের সামনে সারির অনেক জাতীয় নেতারা আছেন, অনেক কেন্দ্রীয় নেতারা আছেন, অনেক মন্ত্রী পরিষদের সদস্যরা আছেন। সেদিনকার ছাত্র নেতা, সেদিনকার যুব নেতারা মায়ের আঁচলের মায়া ছেড়ে এই দুঃখিনী বাংলা মায়ের ঋণ পরিশোধ করতে ঝাঁপিয়ে পড়েছিল রূপসী বাংলার পথে প্রান্তরে, কখনো পথে, কখনো ঘাটে, কখনো বনে, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের টিলায়, কখনো মাটির ব্যাংকারে ব্যাংকারে সেই দামাল ছেলেরা গান গেয়েছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি, গান গেয়েছে। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পলাশীর প্রান্তরে 1757 সালে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই সূর্য রক্ত লাল হয়ে আবার বাংলার পূব আকাশে উদয়িত হলো। আজ স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। যে বঙ্গবন্ধু ডাকে 30 লাখ শহীদ হয়েছিলেন, সেই শহীদের সংখ্যা নিয়ে আজকে বেগম খালেদা জিয়া কটাক্ষ করেন। একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাই হিসাবে, একজন মুক্তিযুদ্ধের সংগঠনের সন্তান হিসাবে আজকে আমি অবাক হইনি যখন বলে জিয়া রহমান মুক্তিযোদ্ধা। অবশ্যই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, জেড ফোর্সের জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু আমরা সেই জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে পারি না যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী হয়েছিলেন শাহ আজিজ, যে জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদে। মাননীয় সদস্য, আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে। আমার হাতে যে লিস্ট, অনেক মাননীয় সদস্যরা রয়েছেন বক্তব্য রাখার জন্য। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার সুন্দর বক্তব্য শুনতে পাচ্ছি না, তারপরও আমি আপনাকে আরো 2 মিনিট সময় দিলাম। মাননীয় স্পিকার, তাদেরকে মন্ত্রী বানানো হয়েছিল। বেগম খালেদা জিয়া তিনি কটাক্ষ করেছেন, সেই কারণে অবাক হই না। কারণ এই সেই খালেদা জিয়া যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে সেই নিজামী এবং মুজাহিদদের এখানে মন্ত্রী বানিয়ে বসার সুযোগ করে দিয়েছিলেন, তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন। সেই খালেদা জিয়া যখন আমার 30 লাখ শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে, তখন আমরা অতভাগ হই না। আমরা জানি সেই পাকিস্তান প্রেমিক খালেদা জিয়া এ কথাই বলবেন। আমরা জানি কি কারণে গাত্রদাহ হয়। বিশ্ব মডেল আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা গত 14 সালে এবং 15 সালে আমি আপনার সাথে জাতিসংঘে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। মাননীয় স্পিকার, সেই বিশ্ব মডেল যখন আমার প্রধানমন্ত্রীকে পাশে রেখে বলে, ইয়োর সান ইজ ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, যে বারাক ওবামা তার জন্মভূমি কেনিয়াতে যে এক জনবক্তৃতায় বিশ্ববাসীকে বলেন, যদি তথ্য প্রযুক্তির বিপ্লব দেখতে যাও তাহলে বাংলাদেশে যাও। সেই বাংলাদেশের তথ্য প্রযুক্তির বিপ্লবের যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, যিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষার শেষ নেই, তার কম্পিউটার এবং প্রযুক্তির শিক্ষক আছে তার সুযোগ্য সন্তান। তার বাবা ছিলেন পরমাণু বিজ্ঞানী, ছেলে কম্পিউটার বিজ্ঞানী, যে ছেলে আমেরিকার হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যিনি মাস্টার ডিগ্রি নিয়েছেন, তিনি আজকে আমাদের তথ্য প্রযুক্তির আজকে নেতৃত্ব দিয়েছেন। আমরা জানি সেই কারণে আরেকজন মা এবং ছায়ের আজকে গাত্র দেওয়া হয়। মাননীয় স্পিকার, যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত করে এসেছি, আপনি যদি মেহেরবানি করে 1 মিনিট সময় না দেন। ঠিক আছে, 1 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি, সেই নির্বাচনী এলাকার মানুষ আজকে
সংসদ টিভি দেখছে। আমি তাদের পক্ষে দাঁড়িয়ে শুধু সংক্ষেপে এভাবেই বলবো, সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনেক ডিও লেটার দিয়েছি। সেই ডিও লেটার আমার এলাকার যত কাঁচা রাস্তা আছে সেগুলো পাকা করা, যে পাকা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়েছে সেগুলোকে সংস্কার করা। আমার 2 উপজেলা চৌগাছা এবং ঝিকরগাছা, আমি চৌগাছাতে স্টেডিয়াম চাই, অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল চাই, একইভাবে ঝিকরগাছাতেও চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় আমি এই 71 বিধিতে বক্তব্য রাখতে যে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি বলেছেন আগামী 1 বছরের মধ্যে আমার এলাকায় সব গ্রামে বিদ্যুৎ দিবেন। আমি আমার এলাকার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই, আপনার সহযোগিতা চাই। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় 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 বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর এবং সাবলীল বক্তব্যের জন্য। এবারে বক্তব্য রাখার জন্য আমি